1995 সেমিফাইনাল অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের প্রতিযোগিতাটি সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন নজরুল ইসলাম হল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ডক্টর এম.এ. রশিদ হল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আজ বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বর্তমানে শিক্ষা অধিকার নয় বরং সুযোগে পরিণত হয়েছে। বিষয়ের পক্ষে সরকারি দলের বক্তারা হলেন এস.এম. জিয়াউল আজিম প্রধানমন্ত্রী, মোহাম্মদ সাজিদুল হক খান মুজাহিদি সংসদ উপনেতা এবং মোহাম্মদ আনোয়ারুল আলম আখন্দ সরকার পক্ষীয় সাংসদ। এবং বিষয়ের বিপক্ষে বিরোধী দলের বক্তারা হলেন আনোয়ার পারভেজ শেফিন বিরোধী দলীয় নেতা, ফয়সাল হাবিব খান বিরোধী দলীয় উপনেতা এবং খালিদ হোসেন চৌধুরী বিরোধী দলীয় সাংসদ। সুধীবৃন্দ, সম্মানিত বিচারক মণ্ডলীতে আজ উপস্থিত রয়েছেন নাজমা সিদ্দিকী, শামসুজ্জামান খান, হাজেরা নজরুল, আজিজ মিসির, শাহেদা ওবায়েদ, খন্দকার শাহাদাত হোসেন, মকবুলা মঞ্জুর, ফজলে রাব্বি এবং অনামিকা হক লিলি। সুধীবৃন্দ, অনুষ্ঠানটির সভাপতিত্ব করবার জন্যে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট প্রাবন্ধিক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। সম্মানিত বিচারক মণ্ডলী আজ যে সকল বিষয়ের ওপর তাদের নম্বর প্রদান করবেন সেগুলো হলো উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 9 এবং যুক্তির প্রয়োগ ও খণ্ডন 6। আমি এখন শ্রদ্ধেয় সভাপতিকে আজকের বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমাদের এই বিতর্ক সংসদীয় পদ্ধতিতে হচ্ছে। সংসদীয় পদ্ধতিটা এক ধরনের পদ্ধতি বটে, এটা কোনো সংসদকে প্রতিনিধিত্ব করছে না, কোনো দেশের সংসদ নয়। সেইটাকে স্মরণ রেখে আমরা পদ্ধতিগতভাবেই এই প্রতিযোগিতাটাতে সংসদীয় পদ্ধতি ব্যবহার করছি। আপনারা শুনেছেন বিষয়টা বর্তমানে শিক্ষা অধিকার নয় বরং সুযোগে পরিণত হয়েছে। আমি এখন সরকারি দলের প্রধানমন্ত্রী এস.এম. জিয়াউল আজিমকে এই প্রস্তাব উত্থাপন করার জন্য ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আজকের সংসদে আমাদের আনিত প্রস্তাব বর্তমানে শিক্ষা অধিকার নয় বরং সুযোগে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ভলিউম 7 অনুযায়ী শিক্ষা হচ্ছে ব্যক্তি ও সমাজকে সমৃদ্ধশালী করার একটি শক্তিশালী হাতিয়ার। অন্যদিকে ইউএনডিপির মতে শিক্ষা মানব সম্পদ উন্নয়নের অন্যতম উপাদান। প্রাপ্যতা যখন সবার তখন সেটি অধিকার, আর প্রাপ্যতা যখন একটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ তখন সেটি পরিণত হয় সুযোগে। মাননীয় স্পিকার, মিথ্যার মায়াজাল তৈরি করে সস্তা জনপ্রিয়তা অর্জনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই, বাস্তবতাকে অস্বীকার করি না বলেই মাননীয় স্পিকার আজকের এই প্রস্তাব আমরা উত্থাপন করেছি। এবং বাস্তবতাকে অস্বীকার না করে মাননীয় স্পিকার, বাস্তবতাকে অস্বীকার করে না একটি দিনও আমরা ক্ষমতায় টিকে থাকতে চাই না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রথমেই পরিষ্কার করে নেওয়া দরকার যে আজকের প্রস্তাবে প্রথমত এটি একটি কাল্পনিক সংসদ এবং আমরা কোনো একটি নির্দিষ্ট দেশের সরকারি দলকে প্রতিনিধিত্ব করছি না। দ্বিতীয়ত, আমাদের উদ্দেশ্য সংসদে মুক্ত আলোচনার মাধ্যমে জনগণকে বাস্তব সচেতন করে তোলা, যাতে করে প্রথমবারের মতো ক্ষমতাসীন আমার নতুন সরকার ভবিষ্যতে শিক্ষার অধিকার আদায়ের জন্য যে সমস্ত পদক্ষেপ নেবে তাতে করে জনগণের পূর্ণ সমর্থন পায়। এবং তৃতীয়ত, স্পষ্টতই প্রস্তাবটি পশ্চাৎপদ দেশসমূহের জন্য প্রযোজ্য, কারণ উন্নত দেশের সংসদে এমন প্রস্তাব উত্থাপনের প্রশ্নই ওঠে না। মাননীয় স্পিকার, আজকের প্রস্তাবকে অস্বীকার করলে আমরা বাংলাদেশের শিক্ষা বোর্ড সমূহের গত 5 দশকের ফলাফল দেখাতে পারবো বুয়েট আর ঢাকা মেডিকেল কলেজে ঢাকা, নটরডেম, হলিক্রস এবং ভিকারুন্নেসা নূন কলেজের ছাত্রছাত্রীদের আধিপত্য তুলে ধরতে পারবো 3টি আন্তঃবিশ্ববিদ্যালয় এবং গত 5 দশকের জাতীয় বিতর্কের ফলাফল প্রমাণ করতে পারবো যে শিক্ষা সমস্ত সুযোগের ডালি নিয়ে নগরগুলো পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। এবারে এইচএসসির পাশের হার মাত্র 25.17%, যার অধিকাংশই প্রিভিলেজড গ্রুপ। 5টি শিক্ষা বোর্ডের মেধা তালিকার একমাত্র ব্যতিক্রম ঢাকা কমার্স কলেজের দরিদ্র ছাত্র আব্দুস সোবহান,
যার বিপরীতে অবস্থান করছে মাননীয় স্পিকার 99 জন সচ্ছল পরিবারের সন্তান। মাননীয় স্পিকার, দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারাও আজ দারিদ্র্যের কাছে পরাজিত। ধনী ঘরের ছোট্ট ছেলেটি যখন অনর্গল ইংরেজিতে কথা বলছে বা কম্পিউটার মেলায় তৈরি করছে চমক, তখন নিভৃত পল্লীর শিশুটি ক্ষুধার্ত, অথবা তেলের অভাবে হেরিকেন জ্বালিয়ে পড়তে পর্যন্ত পারছে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বিজ্ঞানাগারের অভাবে ঢাকার মাত্র 10 মাইল বাইরের কলেজেই হয়তো একটি আঙুলকে টেস্ট টিউব বলে বোঝানো হচ্ছে। মাননীয় স্পিকার, বর্তমানে শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানই শেষ কথা নয়। মাননীয় স্পিকার, পারিবারিক সচ্ছলতা, সচেতনতা, পুষ্টি সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় সমূহেও আবাসিকদের চেয়ে অনাবাসিক ছাত্রছাত্রীরা বেশি ভালো করছে। শিক্ষিত বাবা মা কম্পিউটার, বিজ্ঞান মেলা, বিতর্ক কর্মশালা, প্রতিবেশ থেকে শিক্ষা গ্রহণ করার এই যে সমস্ত সুযোগ, সেগুলো মাননীয় স্পিকার নগর কেন্দ্রিক। একটি দেশের শিক্ষা কখনোই তার অর্থনীতি, সংস্কৃতি অথবা কর্মসংস্থান থেকে বিচ্ছিন্ন নয়। বর্তমানে শিক্ষা সুযোগে পরিণত হয়েছে বলেই মাননীয় স্পিকার একজন ইঞ্জিনিয়ারকে চাকরি করতে হচ্ছে প্রশাসনে, ডাক্তারকে কৃষি ব্যাংকে, আর দীর্ঘ ভিসার লাইন ডিঙিয়ে পাচার হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মেধা। এই মেধা পাচার আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। মাননীয় স্পিকার, আইএলও কনভেনশনের 7.1 ধারার বাস্তবায়ন করতে গিয়ে বর্তমানে গার্মেন্টসের শিশু শ্রমিকরা স্কুলে যাচ্ছে। ব্র্যাক এবং গণসাহায্য সংস্থার মতো বেশ কিছু এনজিও পরিচালনা করছে বেশ কিছু স্কুল। দেশের প্রতিটি শিশু শিক্ষার আলোতে উদ্ভাসিত হোক, এটা আমরাও চাই মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, এই সমস্ত কোমলমতি শিশুদের যখন স্কুলে আসতে হচ্ছে খালি পেটে, তখন শিক্ষার এই অধিকার বাস্তবায়ন কতদিন পর্যন্ত সম্ভব হবে সেটিই প্রশ্ন। বছর নষ্ট হবার কারণে দরিদ্র পিতার সন্তান যখন কোথাও ভর্তি হতে না পেরে নিজের ভাগ্যকে দোষারোপ করছে, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহে ইয়ার লস কোনো ব্যাপারই নয়। ব্যাপার হচ্ছে 4,20,000 টাকা মাত্র। অর্থাৎ কোনো অবস্থাতেই ধনীর এই দুলালদের শিক্ষার সুযোগ ব্যাহত হচ্ছে না। মাননীয় স্পিকার, শিক্ষা বার্তার শিক্ষা নিয়ে ভাবনার অনেক আছে শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার 89% ভার বহন করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেগুলোর প্রত্যেকটিতেই শিক্ষা সুযোগ। ক্যামেরুন ও আইভরি কোস্টের মতো অনেক আফ্রিকান দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থাকা খাওয়ার জন্য ভাতা দেওয়া হয়, যা কিনা সমস্ত শিক্ষা বাজেটের 40%। অথচ মাননীয় স্পিকার, একজন শিক্ষার্থীর এই ভাতার খরচ কমিয়ে 30 থেকে 40 জন শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা সম্ভব ছিল। মাননীয় স্পিকার, যে শিশুর স্কুলে যাবার কথা, পেটের তাগিদে তাকে কাজ করতে হচ্ছে কাতান কিংবা জরির কারখানায়। যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় যৌবনে বেকার যুবক হতাশাগ্রস্ত। মাননীয় স্পিকার, আমরা ইনফরমেশন সুপার হাইওয়ের কথা বলি, কিন্তু মাননীয় স্পিকার ভেবে দেখা দরকার যে কতজনের সামর্থ্য আছে ইন্টারনেটের মতো অত্যাধুনিক এই তথ্য প্রযুক্তি ব্যবহার করার। মাননীয় স্পিকার, দেশের প্রতিটি শিশু শিক্ষার আলোতে আলোকিত হোক, কর্মচাঞ্চল্যে ভরে উঠুক হতাশাগ্রস্ত প্রতিটি যুবক, এ কামনা আমাদেরও, এ স্বপ্ন আমাদেরও। মাননীয় স্পিকার, এই স্বপ্নের বাস্তবায়ন করার জন্য, শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য মাননীয় স্পিকার আমরা সবার সহযোগিতার বাড়িয়ে দেয়া হাত আশা করি। মাননীয় স্পিকার, কখনোই বিরোধিতা আশা করি না। পরম করুণাময় আমাদের সহায় হন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম এই প্রস্তাবের পক্ষে। এবার আমরা এই বিরোধী দলীয় নেতা আনোয়ার পারভেজ শেফিনকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে ফ্লোর দেবার জন্য। উত্থাপিত প্রস্তাবের সমর্থনে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য শুনছিলাম। আজকের প্রস্তাবের সবচাইতে গুরুত্বপূর্ণ দুটি শব্দ, অধিকার ও সুযোগ, এবং এদের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণে মাননীয় প্রধানমন্ত্রী যে ধূম্রজাল সৃষ্টি করলেন, বক্তব্যের শুরুতেই আমি তা থেকে উত্তরণের প্রয়োজন মনে করছি। জনাব স্পিকার, যে কোনো একটি বিষয়ে কিছু বিশেষ যোগ্যতা প্রাপ্ত হয়ে সেই বিষয়টিতে অধিকার অর্জন করতে হয়, আর এই অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে সর্বপ্রথমে আসে অধিকারটিকে স্বীকৃতি প্রদানের প্রশ্ন। অধিকার যখন স্বীকৃত হয়, কেবল তখনই তাকে প্রতিষ্ঠিত করবার উপায় হিসেবে সুযোগ সৃষ্টির প্রয়োজন দেখা দেয়। মাননীয় স্পিকার, প্রথমেই মাননীয় বিরোধী দলীয় নেতা একটি আপত্তিকর শব্দ উত্থাপন করেছেন, সেটি হলো ধূম্রজাল। মাননীয় স্পিকার, আমরা সংসদে বসে কোনো মায়ের ধূম্রজাল তৈরি করতে আসিনি মাননীয় স্পিকার। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আমি স্পষ্টভাবে অধিকার এবং সুযোগকে সংজ্ঞায়িত করেছি। বলেছি যে প্রাপ্যতা যখন সবার তখন সেটি অধিকার, যখন প্রাপ্যতা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ তখন সেটি সুযোগ। এখানে মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা একজন সম্মানিত ব্যক্তি হিসেবে এমনতর শব্দ উত্থাপন করতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলছি যে ধূম্রজাল ঠিক আছে, সংসদে এটা চলবে, কিন্তু আপনি অধিকার, আমি তো ধূম্রজাল তৈরি করিনি মাননীয় স্পিকার।
অধিকার এবং সুযোগের এই যে ব্যাখ্যা, এটা আপনিও দেবেন প্রধানমন্ত্রী হিসেবে, বিরোধী দলীয় নেতাও দেবেন। মাননীয় স্পিকার, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি মাননীয় স্পিকার। জনগণের স্পিকার আমিও এসেছি। না, ধূম্রজাল কথাটা সংসদীয় বিতর্কে চলে, এটা কোনো অসুবিধা নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শুরু করেছি মাত্র, আমি যুক্তি দিয়ে প্রমাণ করব উনি কিভাবে ধূম্রজাল সৃষ্টি করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি তিনি আমার বক্তব্য ধৈর্য সহকারে শুনে তারপরে যেন পয়েন্টটি উত্থাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রী তো অধৈর্য হলে চলে না। মাননীয় স্পিকার, আমার খাবার অধিকার যখন স্বীকৃত হবে কেবল তখনই তা নিশ্চিত করতে খাদ্যের যোগানের প্রশ্ন আসবে। এই খাদ্যের যোগানটি হচ্ছে সুযোগ। জনাব স্পিকার, আমরা যে কথাটি বলতে চাই, সুযোগ এবং অধিকার পরস্পর বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, বরং সম্পর্কযুক্ত। অধিকারকে অস্বীকার করে সুযোগ সৃষ্টির কোনোই অবকাশ নেই, যা বরং অব্যয়যুক্ত করে আজকের এই প্রস্তাবে করা হয়েছে। সরকারি দল যদি আজকের প্রস্তাবটিকে এইভাবে উত্থাপন করতেন যে আমাদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে অসংখ্য সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা সমর্থন করতাম। দেশ এবং জাতির বৃহত্তর কল্যাণের স্বার্থে আমরা ঐকমত্যে রাজনীতিতে বিশ্বাস করি। অথচ সরকার উনি সুযোগের অপব্যাখ্যা দিচ্ছেন। আমার মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই পরিষ্কার করেছে সুযোগ বলতে আমরা কি বুঝবো। আমরা বুঝবো যখন অধিকারটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ তখন সেটি সুযোগ হবে, অথচ উনি বলছেন অধিকারের পূর্ববর্তী শর্ত হিসেবে সুযোগের সংজ্ঞা। এটি তো আমার প্রধানমন্ত্রী বলেননি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যে সংজ্ঞাটি দিয়েছেন তা আমার কাছে গ্রহণযোগ্য মনে না হয় আমি নতুন সংজ্ঞা প্রদান করছি। যে কথাটি বলছিলাম, ঠিক আছে, আমরা আপনাদের প্রস্তাব শুনেছি, আমরা ওর প্রস্তাব শুনি। মাননীয় স্পিকার, সরকার রাজ্যে প্রস্তাবটি উত্থাপন করেছে তাতে দ্বান্দ্বিকভাবে বলা হচ্ছে শিক্ষা বর্তমানে অধিকার নয় বরং সুযোগে পরিণত হয়েছে, যাতে করে মনে হচ্ছে মানুষের শিক্ষার অধিকারটি বোধহয় আজকে অস্বীকৃত, যা কিনা মানুষের মনে এক হতাশার ক্যান্সার সৃষ্টি করবে। জনাব স্পিকার, এই দিন নয় আরো দিন আছে। এই বুক ভরা আশার বাণী নিয়ে যে শিশুটি দৌড়িয়ে স্কুলের দিকে যাচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থিত আজকের এই প্রস্তাব তার যাত্রাপথে প্রতিবন্ধক। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছেন মাননীয় স্পিকার। আমার বক্তব্যের কোন জায়গায় আমি অধিকারকে অস্বীকার করিনি মাননীয় স্পিকার। আমি অধিকার প্রতিষ্ঠা করতে চাই মাননীয় স্পিকার, কিন্তু বর্তমান বাস্তবতাকে বোঝাতে গিয়ে আমার সেই কথাটি বলতে হয়েছে। উনি আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিতে পারেন না মাননীয় স্পিকার। আসলে বিতর্কটা তো ব্যাখ্যা নিয়েই হবে, কাজেই আপনি আপনার ব্যাখ্যা দেবেন। কিন্তু মাননীয় স্পিকার, এখানে পয়েন্ট অফ প্রিভিলেজে পরিষ্কারভাবে বলা আছে মাননীয় স্পিকার যে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিলে আমি পয়েন্ট অফ প্রিভিলেজ তুলতে পারি মাননীয় স্পিকার। উনি আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছেন। উনি আপনার বক্তব্যের ওনার যে ধারণা আপনার বক্তব্য সম্পর্কে সেটা দিয়েছেন। মাননীয় স্পিকার, ধারণার উপর তো বাস্তবতা টিকবে না মাননীয় স্পিকার। আমাকে আমার বক্তব্যের মধ্যে বারবার ডিস্টার্ব করা হচ্ছে অহেতুকভাবে। আমি আপনার প্রোটেকশন দাবি করছি মাননীয় স্পিকার। আমরা ওর বক্তব্য শুনি, পরে আপনি জবাব দেওয়ার সুযোগ পাবেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী ভুল ব্যাখ্যা দেননি, কিন্তু আজকের প্রস্তাবের মধ্যে বরং নামে দ্বান্দ্বিক অব্যয় বলছে যে অধিকারকে অস্বীকার করা হয়েছে। জনাব স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অবগতির জন্য জানাতে চাই, জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে 26-এর ক অনুচ্ছেদে অত্যন্ত স্পষ্ট করে বলা হয়েছে অন্ততপক্ষে প্রাথমিক পর্যায়ে শিক্ষা অবৈতনিক হবে, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হবে এবং উচ্চতর শিক্ষা মেধার ভিত্তিতে সকলের জন্য সমানভাবে উন্মুক্ত থাকবে। অর্থাৎ নিজের ইচ্ছানুসারে মেধার বিশেষ যোগ্যতা ছাড়া যে কোনো বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ কারো অধিকার হতে পারে না। আর ঠিক এই কারণেই সার্বজনীন অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা উচ্চশিক্ষার নিম্নবর্তী মৌলিক স্তর, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার বর্তমান চিত্রটি বিবেচনা করব। মাননীয় স্পিকার, শিক্ষার অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে আমরা কিন্তু এই কথাটি বলছি না। আমরা যে কথাটি বলতে চাই, অন্য যে কোনো সময়ের তুলনায় বর্তমানে শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ক্রমান্বয়ে এগিয়ে চলেছে। সামরিক খাতের চাইতে শিক্ষা খাতে অধিক বরাদ্দ দিতে হবে, এই দাবি আজকে হাটে মাঠে ঘাটে সর্বত্র সঞ্চালিত। জনাব স্পিকার, আমরা আশান্বিত হই এই অধিকার চেতনা আমাদের অধিকার বোধকেই সমুন্নত রাখবে, নিশ্চিত করবে তার পূর্ণ বাস্তবায়ন। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই সেই সামন্ত যুগে সাধারণ মানুষের শিক্ষার অধিকারটি স্বীকৃত ছিল না, যার প্রমাণ মেলে সামন্ত প্রভু অর্থাৎ উচ্চ শ্রেণী মানুষের সন্তানদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করে তা থেকে ভূমিহীন কৃষকের সন্তানদের বঞ্চিত করার মধ্য দিয়ে। কারণ তারা জানতো কৃষককে লেখাপড়া শেখালেই তাদের চোখ খুলে যাবে, তাদেরকে তখন ঠকানো কঠিন হবে। হীরক রাজার মতো তাই তারা কৃষক প্রজাদের শোনাতেন, জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের চেষ্টা বৃথা তাই। ইতিহাস পর্যালোচনা করলে আমরা আরো দেখতে পাই আলেকজান্ডারের উন্নততর শিক্ষার প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে তার পিতা ফিলিপ তাকে পাঠালেন অ্যারিস্টটলের কাছে, অথচ দাসদের সন্তানদের শিক্ষার অধিকার তিনি বেমালুম উপেক্ষা করলেন। অন্যদিকে বর্তমানে আলেকজান্ডারের মতো এলিট শ্রেণীর সন্তানদের পাশাপাশি মাননীয় স্পিকার, আপনার আমার আর সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের সন্তানদের শিক্ষার স্বীকৃতি অধিকার বারবার করে প্রমাণ করে আজকের এই প্রস্তাবটি কতটুকু ভ্রান্ত, কতটুকু ভুল।
আমাদের এই ভূখণ্ডে আমরা দেখেছি ইংরেজি আমলের বৈষম্যমূলক শিক্ষা, যার উদ্দেশ্য কিছু ব্রাউন ইংলিশ ম্যান তৈরি করা, যাদের চামড়ার রং কালো হলেও মানসিকতা হবে ব্রিটিশদের মতো, যারা হবে জনগণের প্রভু। আর এরই ধারাবাহিকতায় পাকিস্তান আমলে 1959 সালে শরীফ কমিশন, 66 সালে জাস্টিস হামদুর রহমান কমিশন এবং 69 সালের অন্তর্বর্তীকালে নূর খাঁ কমিশন যে শিক্ষানীতি প্রণয়ন করে, তার প্রত্যেকটি ছিল মুষ্টিমেয় সুবিধাভোগী শ্রেণীর মধ্যে শিক্ষার সকল সুযোগ সুবিধাকে সীমাবদ্ধ রাখবার গণবিরোধী নীতি। পূর্ব পাকিস্তানের অধিকার সচেতন ছাত্র সমাজ এই প্রত্যেকটি শিক্ষা সংকোচন নীতিকে বর্জন করে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মতো যার বহিঃপ্রকাশ ঘটেছিল মহান মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে। আর ঠিক এই কারণেই সদ্য স্বাধীন বাংলাদেশে 72 সংবিধানে জনগণের শিক্ষার অধিকারকে সম্মানজনকভাবে স্বীকৃতি প্রদান করা হয়। 1973 সালে প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রস্তাব করা হয় যে প্রথম 5 সালা পরিকল্পনায় দেশে 5000 নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। অধিকার যদি নাই থাকে মাননীয় স্পিকার, তাহলে এই পদক্ষেপগুলি কেন নেওয়া হয়? 2000 সালের মধ্যে সবার জন্য শিক্ষা কর্মসূচি, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বেতন মওকুফ, এমনকি বিশ্বব্যাংক এডিবি সহায়তায় ফুড ফর এডুকেশন সিস্টেম চালু করে শিক্ষার আন্দোলন প্রতিষ্ঠার আন্দোলন চলছে মাননীয় স্পিকার। শিক্ষার সার্বিকীকরণ, শিক্ষার গ্লোবালাইজেশন সারা বিশ্বব্যাপী শিক্ষাকে দিয়েছে একটি আন্তর্জাতিক মাত্রা। আর এই রকম একটি পরিস্থিতিতে সরকারি দলের উত্থাপিত আজকের এই প্রস্তাব একটি হাস্যকর প্রসঙ্গের অবতারণা করে মাত্র। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি সরকারি দলের মাননীয় উপনেতা মোহাম্মদ সাজিদুল হক মুজাহিদিকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, শিক্ষা সুযোগ নয় অধিকার, ছাত্রদের মাঝে আজ এই স্লোগান উচ্চারিত। আর এই স্লোগান উচ্চারণই আজকে প্রমাণ করে যে বর্তমানে শিক্ষা অধিকার নয় বরং সুযোগে পরিণত হয়েছে বলেই এই স্লোগান উত্থাপনের প্রয়োজন পড়ছে আন্দোলনের। এহেন অবস্থার কারণ শিক্ষা আজ ব্যবসায় পরিণত হয়েছে। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চতর ডিগ্রি পর্যন্ত চলছে টাকার খেলা। পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে পরিবার ভিত্তিক কিন্ডারগার্টেন। আগে ক্লাসের বাইরেও মাস্টারমশাইদের সহযোগিতা পাওয়া যেত, আর এখন ক্লাসের বাইরে তাদের কাছে কোনো সমস্যা নিয়ে গেলে অনেকেই বলেন বাসায় দেখা করো। মাননীয় স্পিকার, এই কথা নয়, আরো কথা আছে। মাননীয় স্পিকার, কাগজে কলমে অধিকার তো কত কিছুরই থাকে। প্রেসিডেন্টের গাড়িও গায়ে কাদা ছিটিয়ে গেলে বিচার পাওয়ার অধিকার প্রত্যেকটি পথচারীর থাকে, কিন্তু যখন একটি বিশেষ শ্রেণী কেবল সেই অধিকারটুকু ভোগ করতে পারে তখন সেটার অধিকার থাকে না, পরিণত হয়ে যায় সুযোগে। মাননীয় বিরোধী দলীয় উপনেতা একটু আগে যে অধিকার এবং সুযোগের কথা বলেছেন, এরা পরস্পর সম্পর্কযুক্ত। মাননীয় স্পিকার, যখন সব মানুষের জন্য যে সুযোগ প্রতিষ্ঠিত করা যায় সেটি হচ্ছে অধিকার, আর মুষ্টিমেয় মানুষের কাছে যখন সেই সুযোগ উপস্থাপিত হয় তখন সেটি সুযোগ। মাননীয় স্পিকার, আজকের প্রস্তাবের বিরুদ্ধে মাননীয় বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলের সাংসদদের বিরুদ্ধাচরণ স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে তারা অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে ভেবে হাত পা গুটিয়ে বসে থাকতে চান। মাননীয় স্পিকার, প্রকৃত সত্য অনুধাবন করা তো দূরে থাক, তারা স্বীকার করতে চাইছেন না। মাননীয় স্পিকার, আমাদের দলের উপনেতা, বিরোধী দলের মাননীয় উপনেতা এবং আমি এখনো বক্তব্য রাখি নাই এবং গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, আমি তাদের বিরোধী দলের অবস্থান বোঝানোর চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, তাদের আজকে বিরুদ্ধাচরণ এটাই প্রমাণ করে যে শিক্ষার অধিকার নিশ্চিত হয়ে গেছে ভেবে আমাদের আর কিছুই করণীয় নেই, আমরা এখন আরামে বসে দিন কাটাবো। মাননীয় স্পিকার, কিন্তু আমরা তো হতে দিতে পারি না। মাননীয় স্পিকার, সাম্রাজ্যবাদ নানা কৌশলে অর্থনৈতিক, কারিগরি, সামরিক, আবার কখনো বা খাদ্য সাহায্যের নামে অনুন্নত দেশগুলোকে বেঁধেছে আষ্টে পৃষ্ঠে। ফলে দেখা যায় ওই সমস্ত দেশের চালিকা শক্তি শিক্ষিত শ্রেণী যাতে গড়ে না ওঠে তার জন্য তারা অব্যাহত প্রচেষ্টা চালায়, নীল নকশা অনুযায়ী প্রবর্তন করে শিক্ষানীতি। মাননীয় স্পিকার, নবাব আব্দুল লতিফ প্রবর্তিত এবং ব্রিটিশ সরকার সমর্থিত ইবতিদায়ী মাদ্রাসা শিক্ষার পিছনে ইউনিসেফও পয়সা দেয়। মাননীয় স্পিকার, সমাজের সবচেয়ে পশ্চাৎপদ একটি বৃহত্তর জনগোষ্ঠীকে দেওয়া হচ্ছে এমন একটি শিক্ষা যা সম্পূর্ণ অনুৎপাদনশীল। এটি দিয়ে শিক্ষার নামে কেবল পশ্চাৎপদতাই নিশ্চিত হচ্ছে, অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। মাননীয় স্পিকার, অপরদিকে আরেকটি বিশেষ শ্রেণী অর্থের বিনিময়ে কোচিং আর প্রাইভেট টিউটারের সুবিধা দিয়ে সন্তানদের জন্য শিক্ষার সমস্ত পথে করে রেখেছেন উন্মুক্ত। উদয়ন, অগ্রণী কিংবা গভর্নমেন্ট লেভে দুর্ভাগ্যক্রমে চান্স না পেলেও ইংলিশ মিডিয়াম তো থাকছেই। তাই জুন 96 শিক্ষা বার্তায় প্রতিবেদন বের হয়, বাংলাদেশের শিক্ষার্থীরা নিয়ন্ত্রিত পরিবেশে বৈষম্যমূলক শিক্ষা গ্রহণ করছে। ছেলে কি প্রতিভাবান? হক কথা শুনে যান। প্রতিভা টতিভা সব নাথিং বাট ফান। একটি ছোট্ট কথা, ডোনেশন। মাননীয় স্পিকার, স্কুলে ভর্তির ক্ষেত্রে এটি হচ্ছে একটি বর্তমান অবস্থা, একে নিশ্চয়ই আমরা সুযোগই বলবো। মাননীয় স্পিকার, বর্তমানে বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও আমলাদের অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অধিকাংশের শেকড় গ্রামে, অর্থাৎ
20-30 বছর আগেও যখন এরা ছাত্র ছিলেন গ্রাম থেকে উঠে আসতে পেরেছেন এই পর্যায়ে, অথচ মাননীয় বিরোধী দলীয় উপনেতা বলে গেলেন কিছুদিন আগেও অধিকার ছিল না, এখন অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, আজকে সর্বক্ষেত্রে এগিয়ে থাকছে গুটিকতক নগর কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ, আর এই অবস্থা চলতে থাকলে 20 বছর পর হয়তো প্রশাসন যন্ত্রে জনসাধারণের প্রতিনিধি পাওয়া যাবে না, আর যারা থাকবেন সমাজে পিছিয়ে থাকা লোকদের সমস্যার কথা তারা বুঝতেই পারবেন না। মাননীয় স্পিকার, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রাইভেট মেডিকেল কলেজ আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় সৃষ্টির ফলে বিত্তবানদের চলছে স্বর্ণযুগ। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি চাই, মেধা কোনো সমস্যাই না যদি থাকে টাকা। উচ্চ শিক্ষাও হয়ে গেল সুযোগ। মাননীয় স্পিকার, সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বেশিরভাগ ক্ষেত্রেই এই সুযোগ লাভ করছে তারাই যারা 1 কোটি টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিশেষ প্যাকেজ কোচিং করে আসতে পেরেছে। মাননীয় স্পিকার, উন্নয়নশীল দেশগুলোতে আজও যেখানে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা এইসব মৌলিক অধিকারে নিশ্চিত হয়নি, সেখানে শিক্ষাও একটি মৌলিক অধিকার, এটিও যে পুরোপুরি নিশ্চিত হয়নি, এই সত্যটুকু আমাদের বিরোধী দল কেন মেনে নিতে চাইছেন না আমরা বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, পিরামিড সদৃশ আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে যে বৈষম্য বিরাজ করছে, রবীন্দ্রনাথ তাকে তুলনা করেছিলেন অন্ধকারে যোজন পথ ছুটে চলা ট্রেনের আলোকিত কামরার সাথে। কামরাখানার গাড়িখানাই যেন সত্য, আর প্রাণ বেদনায় পূর্ণ সমস্ত দেশটাই যেন অবাস্তব। এই শিক্ষার সুযোগ পেল, মন পেল, অর্থ পেল একদল উচ্চবিত্ত, তারাই হলেন এনলাইটেন্ড। সে আলোর পিছনে বাকি দেশটাতেই লাগলো পূর্ণগ্রহণ। শুধু একটি অংশ নয় মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য দেশের প্রতিটি প্রান্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। শিক্ষার অধিকার নিশ্চিত হয়ে গেছে, এই কথা বলে এই মিথ্যা আশ্বাস দিয়ে আমরা ক্ষমতায় থাকতে চাই না। মাননীয় স্পিকার, শিক্ষার অধিকার নিশ্চিত হয়ে গেছে এই ভেবে তারা হাত পা গুটিয়ে বসে থাকতে পারেন, আমরা পারি না। ধন্যবাদ। তাই আজকের প্রস্তাব গৃহীত হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। এবার আমি বিরোধী দলীয় মাননীয় উপনেতা ফয়সাল হাবিব খানকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে ফ্লোর দেবার জন্য। বর্তমান বিশ্বের আজ যে সময়টিতে শিক্ষার সার্বজনীন অধিকারবোধটির চূড়ান্ত বিকাশ ঘটতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই অত্যন্ত দুঃখজনক হলো সত্যি সরকারি দল এই সংসদে এমন একটি প্রস্তাব এনেছেন যার মূল সুর ক্ষুণ্ণ করে অধিকারবোধকে। তাদের বক্তব্যের মূলধারা আমাদের নিকট উপস্থাপন করে যে মানুষ আজ তার শিক্ষার অধিকার হারিয়ে সুযোগের কাছে অবনত হয়েছে, অথচ আমরা শিক্ষার ক্রমবিস্তৃত অধিকারের কথা বলছি এই অধিকার বিকশিত হবার কথা। বিতর্কের সূত্রপাত তাই ঠিক এখানেই। মাননীয় স্পিকার, আমার দলনেতার বক্তব্যে সুযোগ এবং অধিকার প্রসঙ্গগুলি এসেছে, তবে বিষয়টি সরকারি দলের কাছে অধিকতর গ্রহণযোগ্য করার লক্ষ্যে আমরা মনে করি সুযোগ এবং অধিকারের দর্শনগত যথোপযুক্ত ব্যাখ্যা প্রস্তাবের বিপক্ষে আমার অবস্থানকে সুদৃঢ় করবে। সেই প্রয়োজন থেকে বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অধিকার শব্দটি একটি স্বীকৃতি যা মানুষ লাভ করতে শুরু করে জন্মগ্রহণের সাথে সাথেই। মানুষ এই মানবিক অধিকারগুলি লাভ করে তার নিজ পরিবার, সমাজ, রাষ্ট্র এবং সর্বোপরি সমগ্র বিশ্বের নিকট থেকে। যে কোনো ব্যক্তির উপর অধিকার আরোপিত হয় ব্যক্তিগত কিছু গুণাবলীর ভিত্তিতে, অন্যদিকে সুযোগ নির্ধারিত হয় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কাঠামো তথা সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপর নির্ভর করে। মাননীয় স্পিকার, প্রকৃতপক্ষে অধিকার শব্দটির ব্যাখ্যা আরও গভীরে প্রথিত। সমাজবিদদের অভিকল্প অনুযায়ী অধিকার মানুষের উপর কিছু শর্তের ভিত্তিতে ক্রিয়াশীল হয় এবং সময়ের অতিবর্তনে এই শর্তগুলিও পরিবর্তিত হয় অধিকার শব্দটিকে একটি ডাইনামিক কনসেপ্টের রূপ দিতে। ঠিক যেমনভাবে একজন ছাত্রের হাই স্কুলে পড়ার অধিকার থাকে যখন সে প্রাইমারি স্কুলের অধ্যয়ন শেষ করে, যে কোনো একজন ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির অধিকার থাকে যখন সে কলেজ পর্যায়ে অতিক্রম করে, কিন্তু এই সব ক্ষেত্রে এই সুযোগটি থাকে প্রাচীরে বাধা। এক অংশ যোগ্যতার ভিত্তিতে সুযোগটি লাভ করে এবং বাকিরা সীমাবদ্ধতার কারণে সুযোগটি লাভ করতে পারে না। কিন্তু অধিকারের একটি ধর্ম সব সময় স্থির থাকে, তা হলো অধিকার মানুষ সংরক্ষণ করে নিজের যোগ্যতায়, জন্মের স্থান, কাল কিংবা পাত্রভেদে নয়। মাননীয় স্পিকার, শিক্ষা বিষয়ে অধিকার এবং সুযোগের প্রসঙ্গে আসছি। বর্তমান বিশ্বে শিক্ষার অধিকার ক্রমেই বিস্তৃত হচ্ছে। একসময় শিক্ষার একমাত্র লালন কেন্দ্র ছিল গুরুগৃহ, তখন গুরুর কাছে শিক্ষা পাওয়াটা ছিল সুযোগের ব্যাপার মাত্র। ক্রমবর্ধিষ্ণু প্রয়োজনে শিক্ষায় গুরু শিষ্য গণ্ডি অতিক্রম করে উঠে এলো টোল পর্যায়ে। সভ্যতার ক্রমবিকাশে মানুষের মাঝের অধিকারবোধের উত্তরণ শিক্ষাকে আঞ্চলিক পর্যায়ে নিয়ে এলো, আর 19 শতকের শুরুতে তাই উন্মেষ ঘটল রাষ্ট্রীয় প্রণালীবদ্ধ শিক্ষা ব্যবস্থা। এই 20 শতকের শুরুতে শিশুর প্রাথমিক শিক্ষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো পৃথিবীর বিভিন্ন দেশে। বর্তমানে এই শতকের শেষ প্রান্তে দাঁড়িয়ে সমগ্র বিশ্বের মানুষ চেয়েছে শিক্ষা অধিকার বিস্তারের সর্বোচ্চ এবং নান্দনিক রূপটিকে প্রত্যক্ষ করার জন্য। রবীন্দ্রনাথ ঠিক একই স্বপ্নে গড়ে তুলেছিলেন বিশ্বভারতী। অন্যদিকে বার্ট্রান্ড রাসেল তার চিন্তার শুদ্ধতায় সমগ্র বিশ্বের শিশুদের ফ্রি সিটিজেন্স অফ দি ইউনিভার্স হিসেবে দেখতে চেয়েছিলেন। মাননীয় স্পিকার, শিক্ষার এই গ্লোবালাইজেশন শিশুর শিক্ষার অধিকারকে তাই সর্বোচ্চ রূপ দেয়, যা তার মনে গেঁথে দেয় সেও এই গ্রহের একজন বাসিন্দা, তার অধিকার রয়েছে শিক্ষা গ্রহণের। সে ভাবতে শেখে উই আর দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য চিলড্রেন। বিশ্বের সকল মানুষ, সকল শিশুর জন্য এই অঙ্গীকারে উজ্জীবিত হয় শিক্ষার অধিকার। মাননীয় স্পিকার,
বিগত কয়েক বছরে পৃথিবীর সর্বত্র প্রাথমিক শিক্ষা বিস্তারের আশাতীত সাফল্য আমাদের শিশুদের সর্বব্যাপী শিক্ষা অধিকারের কথা স্মরণ করিয়ে দেয়। আমার দলনেতার বক্তব্যে বিষয়টি যথেষ্ট গুরুত্ব পেয়েছে, তবে বিতর্কের অবকাশ থেকে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রটিতে। মাননীয় স্পিকার, পৃথিবীর বেশিরভাগ দেশে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তির সুযোগ দেওয়া হয় দুইভাবে। প্রথমত মেধার ভিত্তিতে বৃত্তি বা ধার হিসেবে, এবং দ্বিতীয়ত অর্থের বিনিময়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে এই ক্ষেত্রে ভর্তির অধিকার সুযোগের সাথে সম্পর্কযুক্ত। কিভাবে তা কয়েকটি শর্ত দাবি করে এবং শর্তগুলো সুযোগটি গ্রহণে অত্যাবশ্যক হয়ে দাঁড়ায়। এই শর্তগুলো হচ্ছে টোফেল, স্যাট, জিআরই, জিম্যাট প্রভৃতি পরীক্ষার সন্তোষজনক ফলাফল। তবে সকল ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে কারোরই ভর্তির অধিকার থাকে, সে যে দেশের যে বর্ণেরই হোক না কেন। তবে সুযোগের সীমাবদ্ধতা অধিকার সম্পন্ন সবার মাঝে কিছু অতিরিক্ত যোগ্যতা দাবি করে। তার মানে এই নয় যারা এখানে ভর্তি হতে পারে না তারা তাদের শিক্ষার অধিকারটিকে হারায়। সরকারি দল ভুল করছেন ঠিক এখানেই। মাননীয় স্পিকার, শিক্ষার অধিকার মানুষের অন্যান্য অধিকারগুলি প্রতিষ্ঠার সাথে সম্পর্কযুক্ত। যে কোনো সভ্য সমাজে মানুষের অন্যান্য অধিকার প্রতিষ্ঠার মাত্রা ওই সমাজে শিক্ষার অধিকার বিস্তৃতির লেভেলকে নির্দেশ করে। সৃষ্টি সূচনা থেকে শুরু করে সময়ের অতিবর্তনে আমাদের সভ্যতা ক্রমশ উন্নত হচ্ছে, তা ধারণ করছে নতুন নতুন মাত্রা। তাই বিভিন্ন সভ্যতায় দার্শনিকগণ সামাজিক উন্নয়নের মাধ্যম হিসেবে দেখিয়েছেন শিক্ষাকে, এর বিস্তারকে। অ্যারিস্টটল, আইনস্টাইন, জন স্টুয়ার্ট মিল এবং সাম্প্রতিককালে পিটার ড্রাকার মানব উন্নয়নের একমাত্র ক্রিয়াকারক হিসেবে শিক্ষা অধিকার বিস্তারকেই দেখিয়েছেন। মাননীয় স্পিকার, আমরা দাবি করি আমরা সভ্যতার পতাকা বহন করে চলেছি। সময় তার নিজস্ব গতিতে প্রবাহিত হতে হতে ধারণ করে চলেছে আমাদের সভ্যতাকে। আর এই সময় সভ্যতার পাশাপাশি আমাদের অনুক্ষণ দান করছে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন অধিকার। যদি সময় না থেমে যায়, যদি থেমে না যায় সভ্যতার এই অগ্রযাত্রা, তবে শিক্ষার এই অধিকার ক্রমশ বাড়বে একটা চূড়ান্ত রূপ পর্যন্ত। কাজেই যে চরম সত্যটি আমাদের আজকের প্রস্তাবটিকে ভ্রান্ত নির্বাচনে নাকচ করে, তা হচ্ছে মানুষের শিক্ষার অধিকার তথা মৌলিক যে কোনো অধিকার কখনো কমে না, বরং তা ক্রমবর্ধিষ্ণু গতিতে আরো অসংখ্য সুযোগের জন্ম দেয়। তাহলে কি আমরা সময়ের দিকে চলছি? মাননীয় স্পিকার, এই প্রশ্ন আমি আপনার মাধ্যমে সরকারি দলকে করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবার আমি সরকার দলীয় মাননীয় সাংসদ মোহাম্মদ আনোয়ারুল আলম আখুন্দকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর দেবার জন্য। মাননীয় স্পিকার, আজ মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যে প্রস্তাবটি আনলেন সেটি একটি সত্য ভাষণ। বর্তমান বাস্তবতা এই সত্যের পক্ষে সন্দেহাতীতভাবে রায় দেয়। অথচ মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা এই সত্যটিকে অস্বীকার করতে চাচ্ছেন এবং উনি বলছেন বরং অব্যয়টি ব্যবহার করে নাকি এই যে শিক্ষা অধিকার এবং সুযোগের সহাবস্থানকে আমরা অস্বীকার করছি। আসলে অধিকার এবং সুযোগ সহাবস্থান করবে এটি আমরাও চাই, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটি চাচ্ছে না। বর্তমান প্রেক্ষাপটে ভিন্ন চিত্র প্রদর্শন করছে। আমরা সেটি উপস্থাপন করতে চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দুটি নবজাতকের কথা কল্পনা করুন। একজনের জন্ম দিনমজুরের ঘরে, বস্তির নোংরা পরিবেশে। অন্যজনের জন্ম শিল্পপতির ঘরে, নার্সিংহোমের স্বাস্থ্যকর পরিবেশে। জন্ম মাত্রই প্রথম শিশুটি যখন মাতার পুষ্টির অভাবে মাতৃস্তন থেকেই বঞ্চিত, তখন দ্বিতীয় শিশুটির পিতামাতা হয়তো সে ডিপ্লোমা খাবে না রেড কাউ খাবে এই নিয়ে গভীর চিন্তায় মগ্ন। লক্ষ্য করুন, জন্ম মাত্র এই দুটি শিশু অধিকারের ক্ষেত্রে স্পষ্ট বৈষম্যের শিকার হলো। এভাবেই অর্থনৈতিক বৈষম্যের জাতাকলে পড়ে অধিকার রূপান্তরিত হয় সুযোগে। শিক্ষার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। উচ্চবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্বকারী দ্বিতীয় শিশুটি তার শিক্ষা গ্রহণের শুরু থেকেই পাচ্ছে ভালো স্কুলে পড়ার সুযোগ, পাচ্ছে ভালো বই, লাইব্রেরি, কম্পিউটার, ইন্টারনেটের সুযোগ। এমনকি তার ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক তার ঘরে পর্যন্ত আসছেন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে। অথচ নিম্নবিত্তের প্রতিনিধিত্বকারী প্রথম শিশুটিকে তার পেটের অধিকার নিশ্চিত করতে কোমল হাতে ধরতে হচ্ছে হাতুড়ি, প্রখর রোদে ভাঙতে হচ্ছে ইট। কিন্তু এই শিশুটির অধিকার ছিল শিক্ষা লাভের। অধিকারের বাণী এখানে শুধু নীরবে নিভৃতে কেঁদেই গেল, প্রতিষ্ঠা পেল না। মাননীয় স্পিকার, এবছর 31শে জানুয়ারি দৈনিক সংবাদে একটি চমৎকার আলোকচিত্র ছাপা হয়। ছবিতে দুটি অর্ধনগ্ন কিশোর অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে একটি বইয়ের দোকানের দিকে। নিচে ক্যাপশন লেখা, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। মাননীয় স্পিকার, এটি উন্নয়নশীল প্রতিটি দেশেরই বাস্তব চিত্র। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখজনক হলে এই কথা সত্য যে অধিকার আজ পুঞ্জীভূত একটি নির্দিষ্ট শ্রেণীতে। আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক প্রবর্তিত কেন্দ্র প্রান্ত মডেলে কেন্দ্রে যার অবস্থান, এই মডেল অনুযায়ী প্রান্ত হতে কেন্দ্রীয় সম্পদের স্থানান্তর ঘটে অনেকটা অভিসারী আলোক রশ্মির মতো। আর যেহেতু অর্থনীতির অবস্থান সামাজিক অবকাঠামোতে এবং শিক্ষার অবস্থান তার উপর দাঁড়িয়ে থাকা উপরি কাঠামোতে, সুতরাং শিক্ষার অধিকারও যে প্রান্তে নিঃশেষিত হচ্ছে এবং কেন্দ্রে পুঞ্জীভূত হচ্ছে একথা আর নতুন করে বুঝিয়ে বলবার অবকাশ থাকে না। মাননীয় স্পিকার, কম্পিউটার, ইন্টারনেট বর্তমানে শিক্ষার ক্ষেত্রকে করেছে দিগন্ত বিস্তৃত।
বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে আমরা ময়মনসিংহের যে কোনো ঘরে বসেও ঢুকে যাওয়া যাবে স্টিফেন হকিং এর পিসি। ওনার বক্তব্যের প্রাথমিক পর্যায়ে বলেছেন ওনারা অধিকার এবং সুযোগের সহাবস্থানকে স্বীকার করছেন। এইমাত্র উনি বললেন যে অধিকার নিঃশেষিত হয়ে গেছে মাননীয় স্পিকার। আমি সহাবস্থানকে স্বীকার করছি, মানে সহাবস্থান করুক, এটা আমরা চাই, কেননা ভবিষ্যতে আমরা অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটি এই সত্যটিকে স্বীকার করছে না মাননীয় স্পিকার। আমরা সেটিই জানাতে চাচ্ছি মাননীয় স্পিকার, এই সংসদে এই জন্যই আমরা এই প্রস্তাবটি এনেছি মাননীয় স্পিকার। তো মাননীয় স্পিকার, যে কথাটি বলছিলাম, কম্পিউটার, ইন্টারনেট বর্তমানে শিক্ষার ক্ষেত্রকে করেছে দিগন্ত বিস্তৃত। ইন্টারনেটের মাধ্যমে এখন ময়মনসিংহের যে কোনো ঘরে বসেও ঢুকে যাওয়া যাবে স্টিফেন হকিং এর পিসিতে, জেনে নেওয়া যাবে মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্বের ব্যাখ্যা। কিন্তু এখানেও সেই পুরাতন প্রশ্ন, কজনের সাধ্য আছে ইন্টারনেটে প্রবেশ করার? আবারও সেই একই গোলক ধাঁধার চক্কর, সেই শ্রেণী বৈষম্য এবং অনিবার্যভাবেই শিক্ষার অধিকার থেকে সুযোগে রূপান্তর। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা আমাদেরকে প্রশ্ন করেছেন যে কেন আমরা শিক্ষার এই সুযোগে পরিণত হওয়ার সময় হিসেবে বর্তমানকে নির্ধারণ করেছি। প্রচ্ছন্নভাবে কোশ্চেন করেছেন, কেননা কাকে বলে আমরা বুঝি না মাননীয় স্পিকার। আমি কোনো সংসদের নেতা, উনি প্রচ্ছন্ন শব্দের অর্থই বোঝেন না। মাননীয় আমি আমি কিছু বলতে চাই না। প্রচ্ছন্ন শব্দের অর্থ মাননীয় স্পিকার, না না, প্রচ্ছন্ন অর্থের উনি ঠিকই বোঝেন, কিন্তু এইখানে যে প্রচ্ছন্নতা আছে এখানে প্রচ্ছন্ন কিভাবে কাজ করছে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, প্রচ্ছন্ন এভাবে আসছে, বলছেন প্রচ্ছন্ন এভাবে আসছে, উনি বলেছেন যে অতীতে অধিকার ছিল আর বর্তমানে সেই অধিকারটা, অতীতে অধিকার ছিল না, বর্তমানে অধিকার হচ্ছে। অর্থাৎ উনি এর থেকে এটাই বোঝাতে যাচ্ছেন যে অতীতেও তো অধিকার ছিল না। আমরা এই জন্যই বলছি যে কেন বর্তমান কি নির্ধারণ করেছি, এই প্রশ্নটি উনি করেছেন। তো প্রশ্নের উত্তরটি খুব সহজ, কারণ বর্তমান জিনিসটি একটি আপেক্ষিক ব্যাপার। বর্তমানে কোন অধিকার অতীতের সাপেক্ষেই আলোচনা করতে হবে, অতীতকে নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। মাননীয় স্পিকার, এক জায়গায় দাঁড়াতে হবে, আপেক্ষিকতার ঊর্ধ্বেও যেতে হবে। তো মাননীয় স্পিকার, এই প্রশ্নটার জবাব খুব সহজ। বর্তমানে মুক্তবাজার অর্থনীতির এই যুগে, যেখানে ডারউইনীয় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তত্ত্বটি মূল কথা, সেখানে অর্থ এবং প্রযুক্তির প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে পড়বার কারণে উন্নয়নশীল বিশ্বে কর্মসংস্থানের ক্ষেত্রে বিরাট দৈন্যতার। আর শিক্ষার অধিকারের প্রসঙ্গে যেহেতু শিক্ষার সাথে সম্পর্কিত কর্মসংস্থানের অধিকারের প্রসঙ্গটি চলে আসে, তাই কর্মসংস্থানের দৈন্যতা মানে শিক্ষার অধিকারের অপমৃত্যু। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যখন অধিকাংশ যুবক একটি চাকরির সন্ধানে জুতোর সুকতলা খুইয়ে ফেলে, তখন শিক্ষা তার অধিকারের বলয়ে থাকবার অধিকারটি হারিয়ে ফেলে। মাননীয় স্পিকার, আমরা কেতাবে অধিকারে বিশ্বাসী নই। মাটি ঘেঁষা রাজনীতি করি বলে মাটির ঘটনাবলী আমাদের কাছে পরিষ্কারভাবে ধরা দেয়। যখন পুষ্টিহীনতায় ভুগছে লাখ লাখ শিশু, তখন কেউ কেউ হয়তো মাছ, মাংস, দুধ, ডিম কেন মুখে দিতে তিতকুটে লাগে, এই গূঢ় রহস্যের সমাধান খুঁজতেই ভর্তি হচ্ছেন প্রাইভেট ক্লিনিকে। চিকিৎসার মতো শিক্ষা ক্ষেত্রেও আজ বিরাজ করছে প্রাইভেটের দৌরাত্ম্য। মাননীয় স্পিকার, আর তাই চারদিক থেকে দৃঢ় কণ্ঠে উচ্চারণ শুনি, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করো। নোট কালচার বর্তমান ছাত্রছাত্রীদের কাছে পাশ্চাত্যের রক কালচারের মতোই জনপ্রিয় হয়ে উঠেছে। দল বেঁধে ছাত্রছাত্রীরা ছুটছে গুটি কতক শিক্ষকের ঘরে নোটের জন্য, আর বর্তমানে শিক্ষকের ঘরে যাওয়া মানে মোটা অঙ্কের অর্থের উপর ঠোকন। আবারও সেই একই মনোপলি খেলা এবং অবশ্যম্ভাবী শিক্ষার অধিকারে কক্ষপথ থেকে বিচ্যুতি, সেখান থেকে সুযোগের ব্ল্যাক হোলে তার অন্তর্ধান। আর তাই মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমরা এই বাস্তব অবস্থা চিত্র সম্বলিত প্রস্তাবটি এনেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবার আমি বিরোধী দলীয় মাননীয় সাংসদ খালেদ হোসেন চৌধুরীকে ফ্লোর দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই মহান সংসদে আমাকে ফ্লোর দেবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আজকের প্রস্তাবটি ব্যাখ্যা করতে গিয়ে একে একটি লক্ষণীয় বিভ্রান্তিকর পর্যায়ে নিয়ে গেছেন, কেননা তিনি বর্তমানকালে শিক্ষার অধিকার ও সুযোগের মধ্যে একটি দ্বান্দ্বিক সম্পর্ক খুঁজে বেরিয়েছেন। এর জবাব দিতে গিয়ে মাননীয় বিরোধী দলের নেতা দেখিয়েছেন বর্তমানকালে শিক্ষার অধিকার ও সুযোগের সম্পৃক্ত অবস্থান। আর আমি আমার বক্তব্যে ব্যাখ্যা করব, আমার মাননীয় প্রধানমন্ত্রী কখনো দ্বান্দ্বিক সম্পর্ক খুঁজবার চেষ্টা করেননি, উনি বর্তমান প্রেক্ষাপটটি ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। মাননীয় স্পিকার, তাহলে কি আমরা ধরে নেব মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি সম্পৃক্ত একমুখী অবস্থান ব্যাখ্যা করেছেন? মোটেও না মাননীয় স্পিকার, এরা দুই অবস্থানে থাকবে, তাদের মধ্যে দ্বন্দ্ব থাকুক বা না থাকুক, কিন্তু দুই অবস্থানে ছিল এবং দুই অবস্থানের মধ্যে এই দুই ধারণার মধ্যে দ্বন্দ্ব আছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আর আমি আমার বক্তব্যে ব্যাখ্যা করব, শিক্ষার অধিকার বর্তমানকালেই বরং অন্য যে কোনো সময় চেয়ে সুদৃঢ় প্রেক্ষাপট হিসেবে আমরা যে দেশকেই বেছে নেই না কেন। মাননীয় স্পিকার, আজ থেকে 1400 বছর পূর্বে মুসলিম সভ্যতা বিকাশের মূল দর্শন ছিল শিক্ষা। ক্রুসেডের ফলে স্পেনীয় মুসলমানদের কাছ থেকে ধারণাটি পৌঁছে গিয়েছিল ইউরোপে। পরবর্তীকালে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের ধারায় ইউরোপে শিক্ষা ব্যবস্থা পেরেছিল চার্চের চার দেয়াল থেকে বেরিয়ে আসতে। পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, আমি আমার গঠনমূলক বক্তব্যে পরিষ্কারভাবে বলেছিলাম যে স্পষ্টতই আজকের প্রস্তাবটি পশ্চাৎপদ দেশসমূহের জন্য প্রযোজ্য। মাননীয় বিরোধী দলীয় সাংসদ আমার সংজ্ঞা থেকে দূরে সরে যেতে চাইছেন মাননীয় স্পিকার। মাননীয় এটা তো একটা ধারণাগত ব্যাপার আছে সমস্ত। কিন্তু মাননীয় স্পিকার, যখন মাননীয় স্পিকার অধিকারের বিপরীতে সুযোগকে দাঁড় করানো হয়েছে মাননীয় স্পিকার, তখন এই সুযোগ অর্থ প্রিভিলেজ, এই প্রিভিলেজের সাথে আর্থিক সামর্থ্যের ব্যাপারটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর্থিক সামর্থ্যের অভাব যেহেতু অনুন্নত দেশে, সেহেতু মাননীয় স্পিকার প্রস্তাবটি অনুন্নত দেশের জন্য প্রযোজ্য। মাননীয় স্পিকার, উনি আমার বক্তব্যের থেকে বাইরে যেতে পারেন না মাননীয় স্পিকার। উনি তো ইতিহাস বলছেন, ইতিহাস তো বলা যাবে, তো ইতিহাস না হলে বর্তমানে এলাম কি করে আমরা? মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমরা তো বর্তমান নিয়ে আলোচনা করছি। বর্তমানে আসার আগে তো ইতিহাস থাকবে, একটা পেছনে তো একটা পশ্চাৎভূমি। কিন্তু মাননীয় স্পিকার, উনি আমার বক্তব্য থেকে দূরে সরে যেতে চাইছেন, এটা তো আমি পয়েন্ট অফ অর্ডার। উনি আপনার প্রস্তাব বক্তব্যকে উনি ব্যাখ্যা করছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আরো পরে উদারপন্থীদের সামাজিক সংস্কার আন্দোলন এবং বিংশ শতাব্দীর নারী আন্দোলনের ফলে সার্বজনীন শিক্ষা অধিকারের ধারণাটি বিশ্ব মানুষের স্থান করে নিয়েছে। অথচ আজকে আমরা যখন নতুন শতাব্দীকে আবাহন করতে যাচ্ছি, ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বর্তমানে শিক্ষা অধিকার নয় বরং সুযোগে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করা আমাদের অবশ্য কর্তব্যে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন বা নিম্নমুখী পরিশ্রবণের উপর ভিত্তি করে ইংরেজরা দেশে যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল তাতে ছিল না জনগণের প্রতি কোনো অঙ্গীকার। আর এই অঙ্গীকার না থাকাতেই আমরা দেখেছি 1911 সালে বড়লাটের আইনসভায় জি.কে. গোখলে তোলা প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার বিল বাতিল হয়ে যেতে। এই শতাব্দীর সূচনা লগ্নে শিক্ষা যে ঔপনিবেশিক ধাক্কা খেয়েছিল তা ছিল পরাধীনতার শিকল ভাঙার অনেকগুলো যৌক্তিক কারণের একটি। আর সে কারণেই রাষ্ট্র হিসাবে স্বাধীন বাংলাদেশের সূচনা লগ্নেই সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শিক্ষা তার যোগ্য স্থান পেয়েছে এবং 1990-এ প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার বিল পাশ হয়েছে। আমরা বলছি না যে সব কিছু হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের সীমাহীন দারিদ্র্যের মধ্যেও শিক্ষার অধিকারকে দেওয়া হয়েছে স্বীকৃতি এবং তা বাস্তবায়নে নেওয়া হচ্ছে পদক্ষেপ। স্বাধীনতার এই রজত জয়ন্তীতে শিক্ষার অধিকারের এই অর্জন আমাদের কিছুটা সাফল্যের মধ্যেও এক বিশাল স্থান করে নিয়েছে। আর ঠিক এরকম একটা সময় সরকারি দলের মাননীয় সাংসদরা আমাদেরকে মোটা দাগে উপসংহার টানতে বলছেন বর্তমানে শিক্ষা অধিকার নয় বরং সুযোগে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, সরকারি দলের মাননীয় সাংসদদের বক্তব্য শুনে যে কারোরই মনে হবে যে আমরা একটি ওয়ান্টেড সিভিলাইজেশন বা ফাঁপা সভ্যতার মাঝে বাস করছি। কিন্তু মাননীয় স্পিকার, আমরা এমন কোনো বক্তব্য রাখিনি যার জন্য ওনাদের মনে হতে পারে যে তার একটি ফাঁপা বলে অবস্থান করছেন মাননীয় স্পিকার। এটি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর মাননীয় স্পিকার। আমরা এই ধরনের কোনো বক্তব্য রাখিনি না। এটা তো হচ্ছে বক্তব্য, তো আপনি দেবেন ব্যাখ্যা। আমাদের কাছে এটা প্রতিভাত হয়েছে, কেননা তারা বারবার সুযোগের কথা বলছেন কিন্তু অধিকারকে বিস্তৃত হয়ে যাচ্ছেন। কিন্তু যে অধিকারের উপর ভিত্তি করে আজকে সুযোগ, সেই অধিকারকেই তারা ভুলে যেতে চাইছেন। যা বলছিলাম মাননীয় স্পিকার, সভ্যতা কি সত্যি এতটা রূঢ় হয়ে গেছে যেখানে শিক্ষা অধিকার নয় বরং সুযোগে পরিণত হয়েছে, আর তাই শিক্ষার অধিকার বাস্তবায়নে কোনো অঙ্গীকার নেই। কিন্তু আমরা বাস্তবতা থেকে দেখছি ক্রোয়েশিয়া যুদ্ধের মধ্যেও 8000 ক্লাসরুমে স্পিকার, শিক্ষার অধিকার বাস্তবায়নে কোনো অঙ্গীকার নেই। আমার বক্তব্যে আমি এমন কথা কখনোই বলিনি মাননীয় স্পিকার। উনি ভুল কথা বলছেন মাননীয় স্পিকার। উনি জিজ্ঞেস করতে চাইছেন যে এই প্রস্তাবটা কেন উত্থাপন করলেন আপনারা? মাননীয় স্পিকার, প্রস্তাব উত্থাপন করেছি বাস্তবতা বোঝানোর জন্য মাননীয় স্পিকার, কিন্তু আমরাও তো চাইছি যে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হোক। দেশের জনগণকে আমরা বর্তমান অবস্থাটা জানাতে চাইছি। সেই উদ্দেশ্যটা সম্বন্ধে ওদের সংশয় আছে। কিন্তু মাননীয় স্পিকার, উনি তো আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন। না, ওনার সংশয় আমি সৃষ্টি একটি হয়েছে। ব্যাপার আজকে জানতে চাইছি, আজকে বিতর্কের প্রস্তাব কি শিক্ষা বর্তমানে অধিকার নয় বরং সুযোগে পরিণত হয়েছে, নাকি বিরোধী দলের কথা বলার অধিকার আজ অধিকার নয় বরং সুযোগে পরিণত হয়েছে? কেননা তারা বারবার আমাদেরকে বাধা দিচ্ছেন। মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন দাবি করছি। কিন্তু বাস্তবতা আমাদের বলছে ক্রোয়েশিয়া যুদ্ধের মধ্যেও 8000 ক্লাসরুমে 82,000 শিক্ষার্থীর জন্য পৌঁছে গেছে শিক্ষার উপকরণ। আর রুয়ান্ডাতে গৃহযুদ্ধের মধ্যেও চিকিৎসক খাদ্য সামগ্রী পৌঁছানোর সাথে সাথে চলে স্কুল ইন আ বক্স কার্যক্রম। আর বাংলাদেশে বিজিএমএ যখন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে শিশুশ্রম মুক্ত এলাকা ঘোষণার মাধ্যমে শিক্ষার অবকাঠামো গড়ায় অর্থ বিনিয়োগ করে, তখন প্রকারান্তরে এই কথাটি ধ্বনিত হয় দরিদ্র শিশুর রয়েছে শিক্ষার সমান অধিকার এবং তার উপরই রচিত হয় শিক্ষার জীবন্ত নকশিকাথা। মাননীয় স্পিকার, সভ্যতার এই অতিক্রমণে শিক্ষার অধিকারে সুযোগে পরিণত হবার সুযোগটি বা কোথায়? মাননীয় স্পিকার, মানব উন্নয়ন যখন থেকে উন্নয়ন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে তখন থেকে আরও শানিত হয়েছে মানুষের শিক্ষার অধিকারের বোধটি। শিশু অধিকার সনদ পরিণত হতে চলেছে বিশ্ব মানবতার ইতিহাসে প্রথম প্রকৃত সার্বজনীন আইনে।
শিক্ষার অধিকারের এই তাত্ত্বিক ও প্রায়োগিক উত্তরণের ধারায় মাননীয় স্পিকার, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এমন কোনো তাৎপর্যপূর্ণ অবনতি ঘটেনি যার ফলে আমরা বলবো যে জনগণ তার শিক্ষার অধিকারটুকু হারিয়েছে। পরিসংখ্যান দিচ্ছি, 1990 থেকে 1994 এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থী বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারে 4 গুণে পরিণত হয়েছে। শিশুদের বিদ্যালয় ত্যাগের হার 1990 70% থেকে কমে 1995 হয়েছে 40%। সিলেট, খুলনা, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীর সংখ্যা গত 2 যুগে বেড়েছে 3 গুণ। মাননীয় স্পিকার, আজকের প্রস্তাবে বর্তমান কাল শব্দটির ব্যবহার কতটা ভ্রান্ত আর কতটা অসার তা আপনি বিবেচনা করুন। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ ও ছাত্ররা প্রতিটি গণবিরোধী শিক্ষা কমিশনের বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে শিক্ষার অধিকারের জন্য। শুধু বাংলাদেশ নয়, 60-এর দশকে হাঙ্গেরিয়া, চেকোস্লোভাকিয়া, 70-এর দশকে চিলিতে প্রতিটি ক্ষেত্রেই ছাত্রদের অধিকার চেতনা সভ্যতাকে দিয়েছে নতুন মাত্রা, অধিকারকে করেছে আরও সমুন্নত। আমরা চাইছি তাদেরই উত্তরাধিকারে এই পৃথিবীর প্রতিটি হৃদয় হৃদয় ধ্বনিত হোক মেরি ওয়েলসন ক্রাফটের ভাষায়, ইট ইজ জাস্টিস নট চ্যারিটি দ্যাট ইজ ওয়ান্টিং ইন দ্য ওয়ার্ল্ড। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ এই হাউসের সবাই। ধন্যবাদ। এবার আমরা অতিরিক্ত সময়ে যাচ্ছি। অতিরিক্ত সময়ে প্রথমে পাচ্ছেন বিরোধী দলীয় নেতা আনোয়ার পারভেজ সেফিন, তাকে আমি ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে দ্বিতীয়বারের মতো ফ্লোর দেবার জন্য। মানুষের শিক্ষার অধিকার যে স্বীকৃত হয়েছে সাংবিধানিকভাবে, এটা আমরাও বলছি, মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন, কিন্তু তিনি বলছেন, মাননীয় স্পিকার আপনি লক্ষ্য করুন, তিনি বলছেন এই অধিকারটি বাস্তবায়িত হচ্ছে না। অধিকার বাস্তবায়ন হয় না যখন সুযোগ সৃষ্টি হয় না। আরো সোজা কথায়, অধিকার আছে কিন্তু বাস্তবায়নের সুযোগ নেই। অথচ আজকের প্রস্তাব দাবি করছে সুযোগ আছে কিন্তু অধিকার নেই। মাননীয় স্পিকার, আমি বুঝতে পারছি না মাননীয় প্রধানমন্ত্রী কি সরকারি দলের সদস্য নাকি আমার নেতৃত্বাধীন বিরোধী দলের একজন সদস্য। মাননীয় স্পিকার, যে কথাটি বলছিলাম, সরকারি দলের উপনেতা বলেছেন বেসরকারি খাতে শিক্ষা ব্যবস্থার ব্যাপক সমালোচনা করেছেন তিনি। তারা যখন মাননীয় স্পিকার ইংলিশ মিডিয়াম স্কুল এবং কিছু কিন্ডারগার্টেন স্কুলের তৎপরতা দেখেন, আমরা তখন দেখি ব্যাক এবং এনজিওর মতো এইসব বেসরকারি সংস্থাগুলিকে, যারা প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম প্রসারের মাধ্যমে শিক্ষা বিস্তারে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত জানতেন না যে ব্যাকের স্কুলগুলোতে ছাত্রছাত্রীদেরকে খাওয়ানো হয়, তিনি বললেন তারা না খেয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আর এইসব গ্রামীণ প্রকল্প সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর উদাসীনতা প্রমাণ করে তিনি কতটা গ্রাম বিচ্ছিন্ন এবং নগর কেন্দ্রিক। মাননীয় স্পিকার, তাছাড়া একটি মুক্ত সমাজে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও স্বাগত জানানো হয়। শিক্ষার স্বর্গরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রে সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তি উদ্যোগের ফলশ্রুতি। কই তাতে মার্কিনীদের শিক্ষার অধিকার ক্ষুণ্ণ হয়েছে এমন কথা তো কেউ কখনো বলেনি। মাননীয় স্পিকার, সরকারি দলের উপনেতা বলেছেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলির লেখাপড়ার মান নাকি সাধারণ স্কুলগুলির চাইতে উন্নততর, উচ্চবিত্তের সন্তানরা এই সুযোগটি লাভ করছে। এখানে আমাদের বক্তব্য হচ্ছে প্রতিযোগিতামূলক এই বিশ্বে কেউ যদি তার কষ্টার্জিত অর্থ দিয়ে অধিক কিছু গ্রহণ করতে চায়, তাকে বাধা দেওয়ার অধিকার তো কারো নেই। আমার টাকা থাকলে আমি পাবলিক বাসে না চড়ে নিজের গাড়ি কিনে চলাফেরা করতে পারি, এতে তো কারো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না। অধিকার ক্ষুণ্ণ হতো তখন যদি আমি রাস্তায় পাবলিক বাসে চলাচল বন্ধ করে দিয়ে কেবলমাত্র আমার গাড়ি চালাতাম। উভয়টি পাশাপাশি চলবে, তার অধিকার ক্ষুণ্ণ হয় না। মাননীয় স্পিকার, আমরা আমাদের গঠনমূলক বক্তব্যে যে কথাটি বারবার বলেছিলাম, আবার সেই একই কথাই বলতে ইচ্ছে করছে। সময়ের গতি যদি না থেমে যায়, সভ্যতার চাকা যদি স্লথ হয়ে না যায়, তাহলে সময়ের সাথেই শিক্ষার অধিকারও ক্রমেই বাড়তে থাকবে, কখনোই কমবে না, বাড়তে থাকবে একটি চূড়ান্ত রূপ পর্যন্ত। মাননীয় স্পিকার, তা নতুন নতুন মাত্রায় প্রতিষ্ঠিত হবে। আমরা প্রমাণ করেছি বর্তমানেই বরং শিক্ষার অধিকার অন্য যে কোনো সময়ের তুলনায় অধিকতর সুপ্রতিষ্ঠিত, অধিকতর সুসংহত। আজকের প্রস্তাবটি বরং নামের এই দান্দিক অব্যয় এবং বর্তমানকালের প্রস্তাবটি এই ব্যবহার, এই প্রস্তাবটিকে অসার প্রমাণ করবার জন্য যথেষ্ট। এবং মাননীয় স্পিকার, আমি মনে করি আমার বক্তব্যের পরে এই ভ্রান্ত প্রস্তাবটি মহান সংসদে গৃহীত হওয়ার প্রশ্নে অত্যন্ত স্বাভাবিকভাবে দ্বিধাহীন চিত্তে তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি মাননীয় প্রধানমন্ত্রী এস.এম. জিয়াউল আজিমকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে আরো অনেক বিচক্ষণ আশা করেছিলাম। তার বক্তব্যের শুরুতেই তিনি বলেছিলেন যে ধূম্রজাল আমরা সৃষ্টি করছি মাননীয় স্পিকার, কিন্তু তিনি তার যুক্তি খণ্ডন পর্বে এসে আরো একটি ধূম্রজাল তৈরি করে গেলেন এবং একটি মিথ্যা উদ্ধৃতি দিয়ে গেলেন মাননীয় স্পিকার। সেটি হলো মাননীয় স্পিকার যে ব্র্যাকের স্কুলগুলোতে মাননীয় স্পিকার মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়, কিন্তু যে শিশুটি খালি পেটে সকালে স্কুলে আসছে মাননীয় স্পিকার, দুপুর পর্যন্ত খাবারের জন্য অপেক্ষা করে তার শিক্ষা গ্রহণ কতটুকু পর্যন্ত সম্ভব মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, উনি ওনার বক্তব্যে বলেছিলেন যে এই সব স্কুলগুলিতে ছাত্রছাত্রীদেরকে খাওয়ানোই হয় না, তারা না খেয়ে পড়াশোনা করে। কখন খাওয়ানো হয় না খাওয়ানো হয়, কিন্তু এই কথা বলেন। খাওয়ানোর ব্যাপারটা তো উনি ব্যাখ্যা দিচ্ছেন, খাওয়ানোতে যে শিক্ষা। আমি শুধু আমাকে মিথ্যাবাদী বলেছেন মাননীয় স্পিকার, এই জন্য আমি বক্তব্যের বিরোধিতা করছি মাননীয় স্পিকার।
একে ক্ষুণ্ণ করা হয়েছে আমার ভাবমূর্তিকে, আমাকে বলা হয়েছে মিথ্যাচার। মাননীয় স্পিকার, আমি কখনোই বলিনি যে তাদেরকে খাওয়ানো হয় না, আমি বলেছি তাদের স্কুলে আসতে হয় খালি পেটে। কথা যদি উনি না বোঝেন মাননীয় স্পিকার, আমাদের কিছু করার নেই। মাননীয় স্পিকার, বিরোধী দল এনজিওদের কথা বলে গেলেন। একজন ভিক্ষুককে ভিক্ষা দেওয়া মানেই তার অধিকার প্রতিষ্ঠা করা নয় মাননীয় স্পিকার, এটা প্রমাণ করা। মাননীয় স্পিকার, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া এটা প্রমাণ করা যে সে ভিক্ষুক। উন্নয়নশীল দেশগুলোতে বাংলাদেশে এনজিওগুলোর অবস্থানই নিশ্চিতভাবে প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশে শিক্ষার অধিকারহীনতা আছে, এবং এই শূন্যতাই যারা পূরণ করতে চাচ্ছে মাননীয় স্পিকার। বিরোধী দল শিক্ষার বিনিময়ে খাদ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণকে উৎসাহিত করা, নারী শিক্ষাকে উৎসাহিত করার জন্য গৃহীত সমস্ত পদক্ষেপের কথা বলে গেলেন মাননীয় স্পিকার। এগুলো অধিকার নয় মাননীয় স্পিকার, এগুলো ইনসেন্টিভ। কথাটা বুঝতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উন্নয়নশীল যে সমস্ত দেশগুলোর কথা আমরা বলছি মাননীয় স্পিকার, বিরোধী দলীয় সাংসদদের সামগ্রিক উপস্থাপনার বিরুদ্ধে একটি মাত্র পরিসংখ্যানই যথেষ্ট এই আজকের প্রস্তাবকে সত্য বলে প্রমাণ করা। সেটা হলো উন্নয়নশীল দেশগুলোতে সাক্ষরতার হার 20 থেকে 40-এর মধ্যে ঘোরাফেরা করছে মাননীয় স্পিকার, যেটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে বর্তমানে শিক্ষা অধিকার নয় বরং সুযোগে পরিণত হয়েছে। এত কিছুর পরও মাননীয় স্পিকার, সারা বিশ্বে মাত্র 28 জন মহিলা নোবেল পুরস্কার পেয়েছে। বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে 90% নারী হলেও উচ্চ পদে নারীর সংখ্যা হাতে গোনা। তবে মাননীয় স্পিকার, কথা হচ্ছে যে নারীর অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় মাননীয় স্পিকার, তবে শিক্ষার অধিকার কি করে প্রতিষ্ঠিত হবে? মাননীয় স্পিকার, 5টি বোর্ডের অভিন্ন প্রশ্নপত্র, নম্বর প্রাপ্তি এবং তার উপর নির্ভর করে ভালো কলেজে ভর্তির যে সুযোগ, সমস্ত প্রক্রিয়াটিতেই নির্ভর করে আর্থিক সামর্থ্যের উপর মাননীয় স্পিকার। এটি নিঃসন্দেহে সুযোগ মাননীয় স্পিকার। স্কুল থাকাটাই শেষ কথা নয় মাননীয় স্পিকার। স্কুলের অনেক বক্তব্য দিয়ে গেলেন মাননীয় বিরোধী দলীয় সাংসদগণ মাননীয় স্পিকার। স্কুল থাকলেই যে শিক্ষার অধিকার নিশ্চিত হবে এমন কোনো কথা নেই মাননীয় স্পিকার। আজকে আমরা এই প্রস্তাবটি এনেছি এই কারণেই যে মাননীয় স্পিকার, বাস্তবতাকে অস্বীকার করে মাননীয় স্পিকার একটি দিনও আমরা ক্ষমতায় টিকে থাকতে চাই না মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। আমরা একটা অত্যন্ত উপভোগ্য প্রাণবন্ত বিতর্ক শুনলাম। উভয় পক্ষই বলেছে ছিল গঠনমূলক, তবে ভাষার ব্যবহার সম্পর্কে আপত্তি উঠেছে। কেউ বলেছে গোলকধাঁধা, কেউ বলেছে ধূম্রজাল। আমরা কোনটা অধিকার এবং কোনটা সুযোগ, এই দুয়ের মধ্যে কোনো বিরোধ আছে কিনা, নাকি এরা সহ অবস্থান করতে পারে, এই ধরনের দার্শনিক প্রশ্ন এখানে উত্থাপিত হতে দেখলাম এবং আমরা উপভোগ করলাম এই বিতর্ক। আসলে সুযোগ বলতে কি বোঝাবে সেই নিয়েও একটা সংশয় দেখা গেছে। ইংরেজিতে বলতে গেলে সুযোগ কি প্রিভিলেজ নাকি সুযোগ অপরচুনিটি? অর্থাৎ সুযোগ বলতে কি এইটা বোঝাচ্ছে যে এইটা একটা বিশেষ ধরনের সুযোগ, বিশেষ ধরনের অধিকার, নাকি এই সুযোগ বলতে এইটাই বোঝাচ্ছে যে এইটা সর্বজনীন হয়ে গেছে, সকলেই পাচ্ছে, শিক্ষা এখন সকলেই পাচ্ছে? এ নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে। এবং বর্তমান কথাটা আছে, এবং বর্তমান বলতে শুধু বর্তমান বোঝাবে নাকি বর্তমানের যে প্রেক্ষাপট, যে অতীত আছে সেইটা কতটা উল্লেখ করা যাবে সে নিয়েও বিতর্ক হয়েছে। খুব স্বাভাবিকভাবেই আমরা লক্ষ্য করলাম যে সরকারি দল যে কথাটা বলছে সেটা হচ্ছে যে বাস্তবতা আজকের এইটে, যে শিক্ষা এখন সর্বজনীন অধিকারে পরিণত হয়নি, শিক্ষা এখন বিশেষ বিশেষ অংশের সমাজের শ্রেণীর বা গোষ্ঠীর সুযোগে পরিণত হয়েছে। বৈষম্যমূলক সমাজের কথা তারা বলেছে এবং তারা মনে করে না যে এই অবস্থানটা সহনীয়, গ্রহণযোগ্য, কিন্তু তারা সতর্ক করে দিতে চায়, সচেতন করে দিতে চায় যে অবস্থাটা হচ্ছে এইটে, যে এখানে সহ অবস্থান ঘটছে না অধিকার এবং সুযোগের। বিরোধী দল এ বিষয়ে আপত্তি করেছে, প্রবলভাবে আপত্তি করেছে। তাদের বক্তব্য হচ্ছে যে এই প্রস্তাব উত্থাপন করা একটা পেছনে প্রচ্ছন্ন কোনো অভিসন্ধি আছে। সেই অভিসন্ধি হচ্ছে যে মানুষকে অধিকার চেতনা থেকে দূরে সরিয়ে দেওয়া, তাদের অধিকার চেতনাকে খর্ব করা। যে অধিকার মানুষ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছে, যা স্বীকৃতি পেয়েছে, সংবিধানে শিক্ষা গৃহীত হয়েছে, সেই অধিকারগুলো সম্পর্কে আমাদের জনসাধারণকে সরকারি দল এই প্রস্তাব এনে বিভ্রান্ত করতে চেষ্টা করছে, তাদেরকে তাদের ধারণাকে অস্পষ্ট করে দিতে চাচ্ছে, অধিকার চেতনাকে খর্ব করবে। কাজেই তারা এর পেছনে একটা অভিসন্ধি দেখছে। তো আমরা খুব উপভোগ করলাম এই বিতর্ক
এই দুই পক্ষের, এবং তারা উভয় পক্ষই যে খুব আন্তরিকতার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে অংশগ্রহণ করেছে সেটা আমরা দেখলাম। তারা বহু পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ প্রিভিলেজ উত্থাপন করেছেন, এর মধ্যে ছিলেন, এবং এই বক্তব্যের মধ্যে দলীয় সমঝোতা ছিল, সমস্ত আমরা লক্ষ্য করেছি। আমাদের বিচারকরা লক্ষ্য করেছেন, এবং তারা এই যে বিষয়গুলোতে বিবেচ্য বিষয় ছিল সেগুলো বিবেচনা করে যে রায় দিয়েছেন, তদনুযায়ী আজকের এই বিতর্কে বিজয়ী দল হল ডক্টর এম এ রশিদ হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের, যারা বিরোধী দলে অবস্থান নিয়েছিল। এবং শ্রেষ্ঠ বক্তা হচ্ছে ওই হলেরই ফয়সাল হাবিব খান, যিনি বিরোধী দলীয় উপনেতা ছিলেন। আমরা বিজয়ী দলকে অবশ্যই অভিনন্দন জানাবো, শ্রেষ্ঠ বক্তাকে অভিনন্দন জানাবো। আমরা বিজয়ী হতে পারিনি, কিন্তু খুবই যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছে যে সরকারি দল, তাদেরকেও ধন্যবাদ জানাবো তাদের এই অংশগ্রহণের জন্য, এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনাদের উপস্থিতির জন্য। জানিয়ে আমরা আমাদের এই প্রতিযোগিতা এখানেই শেষ করছি। ধন্যবাদ।